ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে জিওগ্রাফি থেকে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এখানে তোমাদের 6টা ইউনিটে ভাগ করা আছে, সমস্ত কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখানে 2টো ইউনিটে ভাগ করা আছে, সেটাও তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার কমপ্লিট করে দিয়েছি। এরপরে নেক্সট ভারতের ভূগোল, এখানে তোমাদের 3টে ইউনিটে ভাগ করা আছে। আগের দিন তোমাদের 2টো ইউনিট থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। আজকে তোমাদের তৃতীয় ইউনিট ভৌগোলিক দৃষ্টিভঙ্গির ওপর নির্বাচিত বিষয় এবং সমস্যা সমূহ থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আজকে আমি তোমাদের ভৌগোলিক দৃষ্টিভঙ্গির ওপর নির্বাচিত বিষয় এবং সমস্যা সমূহ থেকে 2 নম্বরের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি। নেক্সট এখান থেকে আমি তোমাদের 3 নম্বরের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। কলকাতার বায়ু দূষণের উৎসগুলি সম্পর্কে লেখো। কলকাতার বায়ু দূষণের উৎসগুলি হলো যানবাহন থেকে নির্গত ধোঁয়া, এটি কলকাতার প্রধান বায়ু দূষণের উৎস। কলকাতায় পুরানো এবং ডিজেল চালিত গাড়ির সংখ্যা বেশি হওয়া কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড প্রচুর পরিমাণে বাতাসে যুক্ত হয়। রাস্তা ও নির্মাণ কাজের ধুলো, রাস্তায় যানজট নির্মাণ কাজের কারণে ধুলোর পরিমাণ অনেক বেশি, যা PM10 দূষণের একটি বড় কারণ। বজ্র পোড়ানো, আবর্জনা এবং বায়োমাস পোড়ানো বিশেষ করে বস্তি অঞ্চলে বায়ু দূষণের উল্লেখযোগ্য ভূমিকা রাখে। প্রাথমিক বায়ু দূষক বলতে কি বোঝায়? প্রাথমিক বায়ু দূষক হলো সেই সব দূষণকারী পদার্থ যা সরাসরি তাদের উৎস থেকে বায়ুমণ্ডলে নির্গত হয় এবং কোনো রাসায়নিক বিক্রিয়া ছাড়াই বায়ুতে বিদ্যমান থাকে। উৎস, এগুলি সাধারণত প্রাকৃতিক বা মানবসৃষ্ট উৎস থেকে সরাসরি নির্গত হয়। উদাহরণ: কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, কণা পদার্থ যথা ধুলো, ছাই, ধোঁয়া, সীসা ও কিছু ভারী ধাতু। 3 নম্বর কোশ্চেন, আর্সেনিক দূষণের ফলে কি কি রোগ দেখা যায়? আর্সেনিক দূষণ অর্থাৎ আর্সেনিক যুক্ত পানীয় জলের মাধ্যমে দীর্ঘ সময় ধরে আর্সেনিক গ্রহণ করে মানবদেহে গুরুতর এবং প্রাণঘাতী রোগ দেখা দিতে পারে, যেমন ত্বকের রোগ, মেলানোসিস বা ত্বকের বিভিন্ন অংশে কালো বা বাদামি রঙের ছোপ বা দাগ দেখা যায়, কেরাটোসিস বা ত্বকে মোটা ও শক্ত গুটি বা প্যাচ তৈরি হয়। শরীরে দীর্ঘমেয়াদী আর্সেনিকের উপস্থিতি ত্বকের ক্যান্সারের ঝুঁকি মারাত্মক বাড়িয়ে দেয়। অভ্যন্তরীণ অঙ্গের ক্ষতি, আর্সেনিক প্রভাবে ফুসফুসের কার্যকারিতা কমে যায় ও শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস এবং ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়ে। কিডনি ও লিভারের ক্ষতি, কার্যকারিতা নষ্ট করে দেয়, ফলস্বরূপ জন্ডিস, লিভার সিরোসিস এবং কিডনি অকেজো হয়ে যাওয়ার মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। মূত্রথলি ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। সুন্দরবন অঞ্চলে জীবিকামূলক পর্যটন বলতে কি বোঝো? সুন্দরবন অঞ্চলে জীবিকামূলক পর্যটন বলতে এমন একটি পর্যটন মডেলকে বোঝায় যেখানে পর্যটন কার্যক্রমের মাধ্যমে অর্জিত অর্থ সরাসরি বা পরোক্ষভাবে সুন্দরবনের স্থানীয় মানুষের জীবন জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নে ব্যবহৃত হয়। এই ধরনের পর্যটন শুধু প্রাকৃতিক সৌন্দর্যভোগ করা বা বাঘ দেখা নয়, বরং এর প্রধান লক্ষ্য হল স্থানীয় সম্প্রদায় উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ। বন্যপ্রাণী আবাসস্থল বিভাজন বলতে কি বোঝো? বন্যপ্রাণী আবাসস্থল বিভাজন বলতে বোঝায় যখন কোনো বড় অবিচ্ছিন্ন প্রাকৃতিক আবাসস্থল অর্থাৎ বন, তৃণভূমি বা জলাভূমি বিভিন্ন মনুষ্যসৃষ্ট কার্যকলাপের কারণে ছোট ছোট বিচ্ছিন্ন টুকরো বা খণ্ডে বিভক্ত হয়ে যায়। এর ফলে বন্য প্রাণীরা তাদের প্রাকৃতিক বাসস্থানের মধ্যে নির্বিঘ্নে চলাচল করতে পারে না। প্রভাব: আবাসস্থল বিভাজন বন্যপ্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। আবাসস্থলের আকার কমে যাওয়া, চলাচলের পথে বাধা, বংশবৃদ্ধি ব্যাহত হওয়া, এমনকি খাবার বা আশ্রয়ের খোঁজে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে, যার ফলে মানুষ বন্যপ্রাণী সংঘাত বৃদ্ধি পায়। ধাপ চাষ কি? ধাপ চাষ হলো পাহাড়ি বা ঢালু জমিতে চাষ করার একটি বিশেষ পদ্ধতি। এই পদ্ধতিতে পাহাড়ের ঢালকে সিঁড়ির ধাপের মতো কেটে সমতল ভূমি তৈরি করা হয়। এই ধাপগুলি মাটির ক্ষয় রোধ করতে এবং বৃষ্টির জল ধরে রাখতে সাহায্য করে। হিমালয়
ঢালু জমি, জঙ্গলমহলের বেশ কিছু স্থানে এই কৃষি পদ্ধতি প্রচলিত রয়েছে। উদ্দেশ্য: ধাপ চাষের প্রধান উদ্দেশ্যগুলি হল ভূমিক্ষয় রোধ করা, জমিতে সেচের জন্য বৃষ্টির জল ধরে রাখা, ঢালু জমিতে চাষাবাদ সম্ভব করা প্রভৃতি। ভূমিক্ষয় প্রতিরোধে ডেক ড্রামের ভূমিকা কতখানি? ডেক ড্রাম ভূমিক্ষয় প্রতিরোধের অত্যন্ত কার্যকারী একটি কৌশল। এর প্রধান ভূমিকাগুলি হল জলের গতি কমানো, বৃষ্টির জল বা নদীর স্রোত ঢালু স্থান দিয়ে দ্রুত প্রবাহকালে ডেক ড্রাম এই জলের প্রবাহকে বাধা দেয় এবং তার গতি কমিয়ে দেয়। এর ফলে জলের ক্ষয়কারী শক্তি কমে যায় এবং ভূমিক্ষয় রোধ হয়। পলি জমা করা: চেক ড্রাম জলের গতি কমিয়ে দেয় বলে জলে মিশে থাকা পলি, বালি এবং মাটির কণাগুলি বাঁধের পিছনে জমা হতে থাকে। এই পলি মাটির উর্বরতা ফিরিয়ে আনতে সাহায্য করে। ভৌম জলের সঞ্চয়: ডেক ড্রামের পিছনে জমা হওয়ার কারণে সেই জল ধীরে ধীরে মাটিতে প্রবেশ করে এবং ভূগর্ভস্থ জলস্তরকে সমৃদ্ধ করে মাটিকে আর্দ্র রাখে, যা ভূমিক্ষয় রোধে সহায়ক। সুন্দরবন অঞ্চলের মানুষ বন্যপ্রাণী সহাবস্থানের ক্ষেত্রে মূল বাধাগুলি কী? সুন্দরবন অঞ্চলের মানুষ বন্যপ্রাণীর সহাবস্থানের ক্ষেত্রে মূল বাধাগুলি হল আবাসস্থল, বনের সংকোচন। সুন্দরবন অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মানুষের বসতি, কৃষিজমি এবং অন্যান্য কাঠামোর সম্প্রসারণ ঘটছে। এর ফলে বন্য প্রাণীদের প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হচ্ছে। খাবারের সন্ধানে বা নিজেদের এলাকা খুঁজে নিতে বন্য প্রাণীরা প্রায়শই লোকালয়ে চলে আসে, যা সংঘাতের মূল কারণ। বিশেষ করে ঘূর্ণিঝড় সিডার, আয়লা, আমফান এর মতো ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাসে সুন্দরবনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়া বন্যপ্রাণীদের খাদ্য ও বাসস্থানের সংকট আরও বেড়েছে। বনের ওপর নির্ভরশীলতা: সুন্দরবনের আশেপাশে দরিদ্র মানুষগুলি তাদের জীবিকার জন্য বনের ওপর সরাসরি নির্ভরশীল। মানুষ ও কাঁকড়া ধরা, মধু সংগ্রহ, কাঠ ও গোলপাতা সংগ্রহ তাদের প্রধান পেশা। এই পেশাগুলোর জন্য তাদের বনের গভীরে প্রবেশ করতে হয়, যেখানে বন্য প্রাণীদের সাথে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে। পশ্চিমবঙ্গের আর্সেনিক দূষণের মূল দুটি কারণ লেখো। আর্সেনিক আসলে একটি রাসায়নিক উপাদান যা মাটি, শিলা এবং ভূগর্ভস্থ জলে প্রাকৃতিকভাবে থাকে। যখন ভূগর্ভস্থ জলে আর্সেনিকের ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক নির্ধারিত মাত্রা বা সংশ্লিষ্ট দেশের নিরাপদ মাত্রার চেয়ে অনেক বেশি হয়ে যায়, তখন সেই জলকে আর্সেনিক দূষিত জল বলা হয় এবং এই অবস্থাকে আর্সেনিক দূষণও বলে। যেমন পশ্চিমবঙ্গের মতো গাঙ্গেয় অববাহিকার বিভিন্ন অঞ্চলে ভূগর্ভস্থ জল আর্সেনিক দূষণের শিকার। ভূগর্ভে থাকা আর্সেনিকের শিলা যেমন আর্সেনোপাইরাইট মানবসৃষ্ট উৎসের মধ্যে কিছু শিল্প কারখানা যেমন চামড়া শিল্প, খনি, কীটনাশক ও রাসায়নিক সার উৎপাদনকারী কারখানা থেকে নির্গত আর্সেনিকযুক্ত বজ্র। জৈবিক অক্সিজেনের চাহিদা ও ইউট্রোফিকেশনের মধ্যে সম্পর্ক লেখো। ইউট্রোফিকেশনের ফলে শৈবাল এবং জলজ উদ্ভিদের পরিমাণ খুব বেড়ে যায়। এগুলি এই জলাশয়ের জলে দ্রবীভূত অক্সিজেন ব্যাপক মাত্রায় গ্রহণ করতে হয়। আবার এই শৈবালগুলো যখন মারা যায়, তখন তাদের পচন ঘটানোর জন্য ব্যাকটেরিয়া প্রচুর অক্সিজেনের প্রয়োজন হয়। এর ফলে জলে জৈবিক অক্সিজেনের চাহিদা বেড়ে যায় এবং দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। তাই ইউট্রোফিকেশনে সরাসরি জলের জৈবিক অক্সিজেনের চাহিদা বাড়িয়ে দেয় এবং জলজ পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে। গাঙ্গেয় অববাহিকার শিল্প দূষণ বলতে কী বোঝো? গঙ্গা নদীর অবস্থিত বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত অপরিশোধিত বা আংশিক পরিশোধিত বজ্র সরাসরি বা আধা শোষিত হয়ে নদী জলাশয়ে মিশে যায়। এই বজ্রগুলি জল, পলি এবং জৈব বৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। গঙ্গা অববাহিকায় শিল্প দূষণের মূল কারণ হল বিভিন্ন ধরনের কলকারখানা যা নদী বরাবর অবস্থিত শহরগুলি কেন্দ্রীভূত। এর ফলে প্রধান হল চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প, বস্ত্র শিল্প, কাগজ ও চিনি শিল্প, রসায়ন শিল্প, ডিস্টিলারি, ধাতু শিল্প এবং থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলি পারদ, সীসা, আর্সেনিক সহ বিভিন্ন ভারী ধাতুর উৎস। শিল্প বজ্র প্রধানত দুই ধরনের দূষক থাকে: ভারী ধাতু ক্রোমিয়াম, সীসা, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক ইত্যাদি; রাসায়নিক ও জৈব যৌগ।
বিভিন্ন ধরনের অ্যাসিড, ক্ষার, সায়ানাইড, রং, ডিটারজেন্ট এবং অন্যান্য জটিল জৈব যৌগ। গৌণ বায়ু দূষক বলতে কী বোঝো? গৌণ বায়ু দূষক হলো সেই সব দূষণকারী পদার্থ যা সরাসরি কোনো উৎস থেকে নির্গত হয় না, বরং এগুলি বায়ুমণ্ডলের প্রাথমিক দূষকগুলি নিজেদের মধ্যে বা বায়ুমণ্ডলের অন্যান্য উপাদানের সঙ্গে রাসায়নিকভাবে বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। এই বিক্রিয়াগুলি প্রায়শই সূর্যের আলোর উপস্থিতিতে ঘটে। উৎস: এগুলি সরাসরি উৎস থেকে আসে না, বরং প্রাথমিক দূষকগুলি বায়ুমণ্ডলের আসার পর রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে গৌণ দূষকে পরিণত করে। উদাহরণ: ওজোন, পের অ্যাসিটাল নাইট্রেট, সালফিউরিক অ্যাসিড প্রভৃতি। এয়ার স্ক্রাবার বলতে কী বোঝো? বায়ু থেকে ধুলো, গ্যাস, রাসায়নিক কণা এবং অন্যান্য দূষক পদার্থ অপসারণ করতে এয়ার স্ক্রাবার ব্যবহৃত হয়। এটি মূলত শিল্প, কারখানা, চিমনি বা বজ্র গ্যাস নির্গমনের পাইপ থেকে দূষিত বাতাসকে পরিষ্কার করে পরিবেশে ছাড়ার জন্য তৈরি করা হয়েছে। ব্যবহার: এটি সাধারণত ভারী শিল্প যেমন রাসায়নিক কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বজ্র নিষ্কাশন প্লান্ট এবং ধাতু তৈরির কারখানায় বাতাস পরিশোধনে ব্যবহৃত হয়। মালচিং বলতে কী বোঝো? মালচিং হলো একটি বিশেষ ধরনের কৃষি পদ্ধতি যেখানে মাটির ওপর শস্যের শিকড়, খড়, পাতা প্রভৃতি দিয়ে একটি স্তর তৈরি করে কর্ষিত জমি ঢেকে দেওয়া হয়। অনেক সময় অজৈব উপাদান দিয়ে এই জমি ঢাকা দেওয়া হয়ে থাকে। উদ্দেশ্য: মালচিংয়ের প্রধান উদ্দেশ্যগুলি হলো মাটির আর্দ্রতা ধরে রাখা, আগাছা দমন করা, মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, মাটির ক্ষয় রোধ করা, মাটির স্বাস্থ্য উন্নত করা প্রভৃতি। উদাহরণস্বরূপ বলা যায় জঙ্গলমহলের বিভিন্ন স্থানে মালচিং দ্বারা আধুনিক কৃষি পদ্ধতিতে সবজি, ফল এবং অন্যান্য বাণিজ্যিক ফসল উৎপাদিত হয়। গঙ্গা দূষণে ভারী ধাতুগুলি ভূমিকা কতখানি? গঙ্গা নদীর এবং তার অববাহিকা জল, পলি এবং মাটিতে উচ্চমাত্রায় বিভিন্ন বিষাক্ত ভারী ধাতুর উপস্থিতিতে দেখা যায়। ভারী শিল্প বলতে এমনকি কিছু ধাতব বা আধা ধাতব পদার্থকে বোঝানো হয়, যাদের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি এবং যা মানবদেহ পরিবেশের জন্য বিষাক্ত, যেমন আর্সেনিক, পারদ, সীসা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, দস্তা, তামা, নিকেল প্রভৃতি। উৎস: গঙ্গা অববাহিকা। ভারী ধাতুর দূষণের মূল কারণগুলি হল শিল্প, কারখানা, কৃষি বজ্র, পৌর ও গৃহস্থালির বজ্র প্রভৃতি। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে যে কোশ্চেন অ্যান্সার দিলাম বুঝতে পেরেছো। আমি তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করে দিলাম, আজকে শেষ হয়ে গেল। কিছু ইউনিট আছে যেখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার 2 নম্বরে দিয়েছি, হয়তো 3 নম্বর বা বড় কোশ্চেন দেওয়া বাকি থেকে গেছে, সেগুলো আমি তোমাদের এই কিছুদিনের মধ্যে কমপ্লিট করে দেবো। ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা স্টার্ট হবে, 4th সেমিস্টার। আমি তার আগে তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।